নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আমি ইউটিউব চ্যানেলটা কার্যত শখে করি, কিন্তু আমার তো একটা রাজনৈতিক অবস্থান রয়েছে। এটা ঠিকই, আমি তৃণমূল কংগ্রেসের একজন জনপ্রতিনিধিও, কিন্তু আমি চেষ্টা করি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামগ্রিকভাবে যেটা আমার মনে হওয়া, সেটা অবস্থান সবসময় যে দলের অবস্থানের সাথে 100% সঙ্গতিপূর্ণ হয় সেটা নাও হতে পারে। আমি কেন এই ভনিতাটা বা গৌরচন্দ্রিকা করছি তার একটা কারণ আছে। কারণ এতদিন পর্যন্ত একজন মানুষ যার কার্যক্রমের আমি প্রবলভাবে বিরোধিতা করেছি, আমার আজকের ভিডিওটা আমার পূর্ববর্তী অবস্থান থেকে একটু শিফট করে সেখান থেকে সরে এসে, এই পর্যন্ত শুনে অনেকে ভাবছেন যে যাক, তাহলে অবশেষে বিজেপি জয়েন করার পথ উন্মুক্ত হলো। কিন্তু তাদের আপাতত নিরাশ করছি। আমি বিজেপির পক্ষে কোনো কথা এখানে বলছি না। আমি যে মানুষটিকে নিয়ে আপনাদের সামনে কয়েকটি জিনিস জানানো প্রয়োজন, তিনি আর কেউ নন, কলকাতার প্রাক্তন মহানাগরিক। হ্যাঁ, আমি নিজে যে সংসদের একজন প্রতিনিধি, কলকাতা পুরসভা, এক সময় আমার, যদিও তখন আমি ছিলাম না, তারপরে আমি হয়েছি উনি চলে যাওয়ার পরে, সেই হাউসের সুপ্রিম কমান্ড ছিলেন যিনি, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হই হই পড়ে গিয়েছে সিপিএম এর অভ্যন্তরে। সোশ্যাল মিডিয়ায় বিকাশবাবুর বিরুদ্ধে কটূক্তির ঝড়, এবং সেই আক্রমণ মূলত আসছে নব্য ফেসবুকীয় বামেদের থেকে। বিকাশবাবুর অপরাধ, বিকাশবাবু গতকালকে একটি মামলায় সওয়াল করেছে। কি মামলা? দেবরাজ চক্রবর্তী, তার স্ত্রী তৃণমূলের বিধায়ক ছিলেন গায়িকা অদিতি মুন্সি, তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলায় বিকাশবাবু সওয়াল করেছে। বিকাশবাবু একজন আইনজীবী। আমরা এর আগে দেখেছি কপিল সিব্বাল, তিনি আমাদের দলের সদস্য নন। অভিষেক মনু সিংভি, তিনি কংগ্রেসের নেতা। বহু ক্ষেত্রে তারা তৃণমূল কংগ্রেসের হয়েও মামলা লড়েছেন বা অন্যান্য দলের হয়েও মামলা লড়েছেন। একজন আইনজীবী তার পেশার জায়গা থেকে নিশ্চিতভাবে মামলা লড়বেন। এই কথাগুলো বলার পিছনেও কারণ আছে। কারণ 2019-20 সালে আমরা দেখেছিলাম, যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুকুল রায় কিংবা অর্জুন সিং এর হয়ে মামলা লড়েছেন, এবং মুকুল রায়ের মামলা কিন্তু সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডের মামলা ছিল, সেই সময় সিপিএম এর এই ফেসবুকীয় সিপিএমকে, তাদের অনেককে বলতে শুনেছিলাম যে বিকাশবাবু দিনের শেষে একজন প্রফেশনাল উকিল, প্রফেশনাল আইনজীবী, তার আইনজীবী সত্তা আলাদা, তার এখানকার সত্তা আলাদা। তাই বিকাশবাবু, তিনি ওখানে মামলা লড়তেই পারেন একজন আইনজীবী হিসেবে। কই, তৃণমূলের হয়ে যখন অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বাল মামলা লড়ে, তখন কি প্রশ্ন ওঠে? ঠিক সেদিনকে যারা অর্জুন সিং এর হয়ে মামলা করার বৈধতা খুঁজে পেয়েছিলেন, সেদিনকে যারা মুকুল রায়ের হয়ে মামলা করায় বিকাশবাবুর মধ্যে বৈধতা খুঁজে পেয়েছিলেন, তারা আজকে রেড়ে করে উঠেছেন যে তৃণমূল নেতা দেবরাজের হয়ে কেন বিকাশবাবু লড়বেন। এখানেও কাহানিমে একটা ছোট্ট টুইস্ট আছে। বিকাশবাবু যেটা জানিয়েছেন, সেটার থেকেই জানতে পারলাম যে তিনি দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ইলেকশন এফিডেভিট সংক্রান্ত যে মামলা করা হয়েছিল, সেই মামলায় তিনি খুব স্বাভাবিকভাবে একজন আইনজীবী হিসেবে, তার কাছে যদি ক্লায়েন্ট আসে এবং ফলস অভিযোগে যদি কাউকে ফাঁসানো হয়, নির্বাচনী হলফনামার তথ্য সংক্রান্ত মিথ্যে অভিযোগ, সেই অভিযোগে তাকে বিদ্ধ করার চেষ্টা করা হয়েছে মিথ্যাভাবে, তার বিরুদ্ধে তিনি কোর্টে সওয়াল করেছেন। তার জন্য এত হই হই রই রই। আমি সেই সিপিএম এর ফেসবুকীয় সিপিএম, যারা এই ইউটিউবের তলায় এসেও প্রচুর গালি দেবেন, তাদের গালিগুলোকে স্বাগত জানিয়েই বলছি, আপনারা তো বামপন্থী রাজনীতির চর্চা করেন, মার্ক্সের শ্রেণীর ভিত্তিতে রাজনীতির কথা বলেছেন, আনবই মোরা লাল টুকটুকে দিন, ডিকটেটরশিপ অব দ্য প্রোলেতারিয়েট, সর্বহারা শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই। তো বাবা, সর্বহারার এই শ্রেণীর লড়াইটা কবে থেকে শুধু তৃণমূলের বিরুদ্ধে লড়াই হয়ে গেল? বরং যদি শ্রেণীর লড়াইয়ের যদি কথা বলতেন, তাহলে সেদিনকে সবার আগে
অর্জুন সিং এর সময় প্রতিবাদ করা উচিত ছিল, সেদিনকে করেননি কেন? কারণ তৃণমূল টাইপ খাচ্ছে। আজকে কেন করছেন? কারণ আজকে তৃণমূলের নেতাকে বাঁচানোর জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাটা করছে। এই যে প্যারাডাইমটা শিফট হয়ে যাচ্ছে, সিপিএম কি আজও বুঝছে না যে এরা শূন্য ছিল, আজকে এক হয়েছে, কিন্তু শূন্য থেকে এক হতে গিয়ে একটা বিধায়ক বেড়েছে ঠিকই, ভোটের পার্সেন্টেজ আরো 1% কমে গেছে, আরো 1% ভোট কমে গিয়েছে সিপিএম এর এই বাজারেও। এবং সেই ভোটটা যাচ্ছে কোথায়? ইনভেরিয়েবলি বিজেপিতে। আজকে যারা উল্লাস করছেন যে তৃণমূল নিশ্চিহ্ন হলে বিরোধী স্পেস সিপিএম পাবে, আবারও মূর্খের স্বর্গে বাস করছে। বিরোধী স্পেস সিপিএম পাবে না। তৃণমূল যদি ভাঙে, তৃণমূলের ভোট সিপিএম এ আসবে না। সিপিএম এর নিজস্ব ভোট যেটা, সেটা চলে গিয়েছে ইতিমধ্যেই বিজেপিতে। তারা শাসন যন্ত্রের সাথে অলরেডি একাত্ম হয়ে যাচ্ছেন। সেই ভোট আর বিজেপির থেকে সিপিএম এ আসবে না। তৃণমূল যদি কোনো কারণে তার ভোট লস করে, যারা পলিটিক্যাল অ্যাম্বিশন নিয়ে চলবেন, সেই অ্যাম্বিশন নিয়ে থাকা মানুষরা নিশ্চিতভাবে বিজেপির দিকে পা বাড়াবেন। আর যারা ধর্মনিরপেক্ষতার স্বার্থে সোচ্চার থাকবেন, সেই সেকশনটার ভোটটা, কারণ তৃণমূল আর কংগ্রেসের মধ্যে অবস্থানগত পার্থক্য কখনোই মতাদর্শের জায়গা থেকে খুব একটা আলাদা ছিল না। অনেকটা ভোট ব্যাংক কংগ্রেসের দিকে যাবে, সিপিএম এর দিকে কিন্তু আসবে না। যারা এই খোয়াব দেখে শুধুমাত্র অন্ধ তৃণমূল বিরোধিতায়, দেখুন আমার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পক্ষে বলার কোনো প্রয়োজনই নেই, আমি তার পক্ষেও বলতে চাইনি, কিন্তু এই যে ফেসবুকীয় সিপিএম এর গণ হাহাকার, আর্তনাদ, প্রলাপ, লুটাস, ইউটিউব, বিকাশ, ইউটিউব, নিতে পারছি না। চারপাশে সিপিএম কে দেখে আমার খোরাক পাওয়ার কথা, আমোদ পাওয়ার কথা, ফেসবুকীয় সিপিএম এর এই করুণ দশায় খারাপ লাগছে যে একটা পার্টি মতাদর্শের লড়াইতে না থেকে শুধু লড়াইতে হয়ে গেছে তৃণমূল বিরোধিতায়। যেই সিপিএম একটা সময় বলতো যে মমতা ব্যানার্জি কোনো আদর্শ আছে সিপিএম বিরোধিতা করা ছাড়া, আজকে আপনার কি আদর্শ রয়েছে মমতা ব্যানার্জি আর তৃণমূল বিরোধিতা করা ছাড়া? যেই আদর্শের জন্য শুধু তৃণমূল বিরোধিতা করতে হবে, তার জন্য নিজের ভোটারগুলোকে পর্যন্ত ট্রান্সফার করেছেন। তারপর বলবেন ভোটার কি কারুর কেনা? তাহলে বিকাশবাবুই বা কেনা হবেন কেন আপনার? আমার মনে হয় বিকাশবাবুর এই অবস্থান রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে, যেখানে পরিকল্পিতভাবে ফলস কেস দিয়ে সে যে দলেরই হোক তার বিরুদ্ধে এই ধরনের মামলা করার প্রয়াস হয়েছে, সেক্ষেত্রে একটা বলিষ্ঠ অবস্থান নিয়েছে। এটাকে শুধুমাত্র পার্টির ফ্রেমে যাচাই করলে সিপিএম আবারও ভুল করবে। ঠিক এই প্রসঙ্গে আমার মনে পড়লো, আজকে বিকাশবাবুকে যেভাবে ভিলেন করা হচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম এই ভিলেন করা হয়েছিল প্রতিকূলকে। প্রতিকূলের আগে এই ভিলেন হয়েছিল ঋতব্রত। ঋতব্রত আবার চর্চায় গতকাল থেকে। দিল্লিতে 40 সেকেন্ড ঋতব্রতর সাথে দেখা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো মুখ্যমন্ত্রী যদি মুখোমুখি পড়ে যায়, একটা বেসিক ভদ্রতায় মুখ্যমন্ত্রী তাকে প্রথম সম্বোধন করেছেন কি এমএলএ সাহেব, আমি যতটুকু দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার, এবং যে ভিডিও 40 সেকেন্ডের ভাইরাল হচ্ছে তাতেও মোটামুটি সেই রকম ভাবেই দেখা যাচ্ছে যে প্রথম শুভেন্দু অধিকারী সম্বোধন করছেন, যদিও সেটা শব্দ শোনা যায়নি। তাই একজন মুখ্যমন্ত্রী যদি একজন বিধায়ককে সম্বোধন করেন, আমি তো বলবো বরঞ্চ শুভেন্দু অধিকারী এই ক্ষেত্রে অনেক উদার মনের পরিচয় দিয়েছে। এই যে বিরোধী মানেই আমার ব্যক্তিগত শত্রু নয়, বা আমার মতের বিরোধী মানেই সে আমার পার্সোনাল এনিমি হয়ে যায় না, এই খোঁয়ার থেকে সিপিএম এখনো বেরোতে পারেনি। শুভেন্দু অধিকারী এই বার্তা যদি সামগ্রিকভাবে বিরোধীর উদ্দেশ্যে হয়, তাহলে নিশ্চিতভাবে সেটা একটা সদর্থক বার্তা। তিনি বলেছেন যে বিরোধী দলের যারা বিধায়ক তাদের নিয়েও তিনি বৈঠকে বসবেন। প্রত্যুত্তরে ঋতব্রত প্রতি নমস্কার করেছে, সঠিক কাজ করেছে। বিরোধিতা বিধানসভার অভ্যন্তরে হবে, তার নীতির বিরোধিতা হবে, সরকারের পলিসির বিরোধিতা হবে। যেভাবে হকারকে তুলে দেওয়া হচ্ছে প্রতিটা জায়গা থেকে, আদানি আম্বানি শুধু বসবে আর গরিব হকার চলে যাবে, এটা হতে পারে না, তার বিরোধিতা হবে। কিন্তু তার সাথে সাথে তিনি মুখ্যমন্ত্রী, তাকে আমার অপছন্দ হলো, তার চেয়ারকে আমাকে সম্মান করতে হবে। এই বেসিক জায়গাটাকে যারা গুলিয়ে দিতে চায়, তারা আসলে রাজনৈতিক পরিসরটাকেই নষ্ট করতে চায়। তারাই আজকে বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করবে, তারাই আজকে ঋতব্রতকে গালি দেবে, তারাই শুভেন্দু অধিকারীকে গালি দেবে, বা তারাই আমার এই ইউটিউব পেজের তলায় এসে গালিগালাজ করে যাবে। তাতে কিছু ইতর বিশেষ পরিবর্তন হবে না। মাথায় রাখবেন, 0 থেকে 1 হয়েছেন সংখ্যার বিচারে, হয়তো ভোট শতাংশটা 5 থেকে 4-এ নেমে এসছে। আত্মসমীক্ষার সময়, কঠিন সময়,
নিশ্চিতভাবে এই কঠিন সময়ে নিজের আইডিওলজিক্যাল জায়গা ঠিক রাখা যায় কিনা সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকে বিজেপি সরকার নতুন এসছে, কালকে দেখলাম জল জীবন মিশনের প্রায় 39,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে তারা নিয়ে আসছেন রাজ্যের জন্য। এবার বিজেপি যদি ঢেলে আর্থিক প্যাকেজ দেয়, একজন রাজ্যের মানুষ হিসেবে নিশ্চয়ই সেটা রাজ্যের জন্য ভালো হবে। যেমন আগের সরকার, আমরা তো দিনের পর দিন ডিফেন্ড করেছি, কিন্তু এটা তো সত্যি কথাই যে চিংড়িহাটার মুখটা যে 366 মিটার কাজ আটকে ছিল, সেটার জন্য তো মানুষ ভোট বিরূপ হয়েছে। আজকে বিধাননগরে ভোটে হেরেছি, আমরা মানিকতলায় হেরেছি, উত্তর 24 পরগনার একাধিক সিট আমরা হেরেছি। মানুষের মধ্যে ক্ষোভ ছিল, অথচ আজকে চিংড়িহাটার যখন ওই ফ্লাইওভারের বাকি কাজটুকু দ্রুত গতির সাথে সম্পন্ন হচ্ছে, মানুষই তো ভালো বলছে। নিশ্চিতভাবে কিছু ভুল ছিল, আরজি করার সময় ভুল ছিল। যে অন্যায় তৃণমূল করেনি, সন্দীপ ঘোষকে রাতারাতি প্রমোশনাল পোস্টিং দিয়ে সেই অন্যায়ের দায় তৃণমূলকে নিতে হয়েছিল। ভুলটাকে ভুল বলে স্বীকার করতে হয়। একইভাবে বিজেপি কয়েকটা ভালো কাজ করলেই গরিব হকারের পেটে লাথি মারাটাও সমর্থনযোগ্য হয়ে যায় না। তাই নীতিগত অবস্থানের জায়গা ঠিক রাখুন। কঠিন সময়, শঙ্খবাবুর কথায় এই সময়টাই আয় আরও বেঁধে বেঁধে থাকি। ভালো থাকুন সবাই। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে মনে থাকলে নিশ্চয়ই আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আজ এই পর্যন্তই। নমস্কার, আমি অরূপ চক্রবর্তী।